আলফার ভ্যালু কত হলো তাহলে 20% মানে 0.2, তাই তো 20/100 মানে 0.2। ক্লিয়ার? আলফার ভ্যালু জানিস 0.2, বুঝতে পারছিস? হোয়াট উইল বি দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন? এ ভাই কিছুক্ষণ আগে করছি বারবার, তাহলে তুই জানিস ডেল্টা টিবি ইকুয়ালস টু আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি। মোলালিটির ভ্যালু 0.2। আই এর ভ্যালু কি জানি? আই এর ভ্যালু জানি না, তাহলে বার করে নেবো এইচ এক্স 20% মানে আলফা তোকে বলে দিয়েছে, বার করবো আই। আই আর আলফার মধ্যে রিলেশনটা বার করা শিখেছিলাম, বুঝতে পারছিস? পারছিস তো বুঝতে? তাহলে আই এর ভ্যালু বার করলাম, কেবির ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, মোলালিটিও দেওয়া আছে। ডেল্টা টিবি ইকুয়ালস টু টিবি মাইনাস টিবি জিরো। টিবি জিরোর ভ্যালু কত হবে? অ্যাকোয়াস সলিউশন বলেছে, তার মানে টিবি জিরোর ভ্যালু কত? 373 কেলভিন। বুঝতে পারছিস? বোঝা গেল? বাড়িতে অঙ্কগুলো করবি কিন্তু, বা তোর কাছে যদি কোনো বই থাকে ওর মধ্যে কোশ্চেন নাম্বার সি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এক্সপেক্টেড টু হ্যাভ লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট? কোনটার ফ্রিজিং পয়েন্ট সবচেয়ে কম হবে, যেটার আমার আই এর ভ্যালু সবচেয়ে বেশি হবে? লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে আই এর ভ্যালু সবচেয়ে বেশি, তাহলে আই এর ভ্যালু কার বেশি এখানে বল? এইবারে হচ্ছে গল্প, ভালো গল্প, ঠিক আছে? কোশ্চেন নাম্বার সিটা এবার ভালো, তোকে বার করতে হবে ভাই কার আই এর ভ্যালু বেশি। চারটের ফর্মুলা খাতায় লিখে ফেল দেখি। ফসফরিক অ্যাসিডের ফর্মুলা লেখ, চারটে তো কনসেন্ট্রেশন সেমই বলেছে, চারটের ফর্মুলা খাতায় লেখ। তোর নার্সারি থেকে ক্লাস 12 অবধি কোনো না কোনো সময় চারটে মলিকুলার নাম তুই শুনেছিস, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড মানে কি, ফর্মুলা কি ফসফরিক অ্যাসিডের? H3PO4। তারপরে কি আসছে? সোডিয়াম ফসফেট। সোডিয়াম ফসফেটের ফর্মুলা কী হবে? সোডিয়াম ফসফেট Na3PO4। কীভাবে করলাম ভাই? ফসফেট মানে হচ্ছে PO4-3, তাই তো? ফসফেট মানে PO4-3, ওর সাথে সোডিয়াম লাগবে কটা? অবভিয়াসলি তিনটেই লাগবে। এই কাটা ক্রিস ক্রস মেথড শিখেছিলি না ক্লাস 9 না 10-এ? ফসফেট হচ্ছে PO4-3 আর সোডিয়াম তো আমার +1 হয়, তাহলে দুজনকে কম্বাইন করলে আমি পাবো হচ্ছে ভাই Na3PO4। তারপর একটা সোডিয়াম ক্লোরাইড NaCl, তারপর একটা অ্যানিলিন। অ্যানিলিনের ছবি আঁকাতে, ঠিক আছে? অ্যানিলিন, বেনজিনের মাথায় কি আছে? মাথায় বা নিচে বা পাশে একই ব্যাপার, NH2, ঠিক আছে? তার মানে অ্যানিলিন হচ্ছে এই জিনিসটা। ক্লাস 11-এ তো ছিল অ্যানিলিনের রেজোনেটিং স্ট্রাকচার, ছিল, পড়েছিস কিনা সেটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে আমার অ্যানিলিন। আমি ডান দিকে করে আঁকলাম, তুই চাইলে নিচে আঁকতে পারিস, বাঁ দিকে আঁকতে পারিস, ব্যাপারটা তো একই থাকবে। মলিকুলটাকে ঘুরিয়ে দেখলে মলিকুলটা মলিকুলই থাকবে। এই হচ্ছে চারটে মলিকুল দেওয়া আছে। এইবারে চারজনের জন্য ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু বার করে দেখি চল। NaCl এর ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালু 2, তোর মুখস্থ হয়ে গেছে। অ্যানিলিন কি আমার ডিসোসিয়েট করবে কিছুতে? অ্যানিলিন কিছুতে ডিসোসিয়েট করবে না। কীভাবে করবে? NH2 করে না। অ্যামোনিয়া কি কখনো NH2- আর H+ ডিসোসিয়েট করে? এই আমার কিছু H+ ছাড়বে না। অ্যানিলিন তো অ্যাসিডিক না, অ্যানিলিন তো বেসিক ইনফ্যাক্ট। তো চলো 1, কিছু বলেনি 1, H3PO4 আর Na3PO4। এইবার হচ্ছে গল্প এদের মধ্যে, H3PO4 আর Na3PO4। কার হবে বলতো? তোর কি মনে হয়, H3PO4 না Na3PO4? কার ডিসোসিয়েশন বেশি হবে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখ, H3PO4 আমার আয়নে ভাঙবে, কী কী আয়নে ভাঙবে? 3টে H+ আর একটা PO4-3। আর Na3PO4ও আমার 3টে Na+ আর একটা PO4-3তে ভাঙবে স্বাভাবিকভাবেই। এখন বলতো দুজনের মধ্যে কে বেশি ভাঙবে? যে বেশি ভাঙবে তার আই এর ভ্যালু স্বাভাবিকভাবে বেশি হবে। যে বেশি ভাঙবে তার আই এর ভ্যালু স্বাভাবিকভাবে বেশি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই তো। যে বেশি ভাঙবে তার আই এর ভ্যালু বেশি হবে। আমি আর এক্সাক্ট ভ্যালু তো আসছি না, এবার এক্সাক্ট ভ্যালু তো আর আসছি না। কে বেশি ভাঙবে, H3PO4 না Na3PO4? প্রশ্ন হচ্ছে এটা, কে ভাঙবে? H3PO4। কেন? আচ্ছা বল আমাকে, H3PO4 কি একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড না আয়নিক কম্পাউন্ড? আর Na3PO4 কি একটা আয়নিক কম্পাউন্ড না কোভ্যালেন্ট কম্পাউন্ড? আচ্ছা আমি PO4, আচ্ছা PO4 পার্ট তো আমার ভাঙছে না, PO4 পার্ট কি ভাঙবে? তাহলে PO4 কে নিয়ে আমার ভাবনা চিন্তা করার দরকার নেই। খেলা হবে শুধু এই পার্টটার সাথে, এটা হাইড্রোজেনের সাথে PO4-3, সোডিয়ামের সাথে PO4-3, তাই না? এবারে বল এটা কি আয়নিক কম্পাউন্ড? অবভিয়াসলি সোডিয়ামের সাথে বাকি পার্টটার বন্ড, ওটা আয়নিক বন্ড। আর এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে ওটার বন্ড, ওটা হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড স্বাভাবিকভাবেই। এবারে আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড, কে বেশি ডিসোসিয়েট করে বলতো? অবভিয়াসলি আমার আয়নিক বন্ডই বেশি ভাঙ, মানে আয়নিক কম্পাউন্ডের ডিসোসিয়েশন বেশি স্বাভাবিকভাবেই। NaCl আর HCl এর মধ্যে যদি কম্পেয়ার করি, NaCl অবভিয়াসলি আমার ভাই বেশি ভেঙে, ও তো আগে থেকেই ভেঙে আছে, Na+Cl-। HCl তো ভাই আগে কোভ্যালেন্ট, তারপরে তো ওর মধ্যে H+Cl- জেনারেট হয়েছে ইলেকট্রন নেগেটিভিটির ফলে। ও
ও তো আগে থেকেই আয়নে কনভার্ট হয়ে গেছে, Na প্লাস আর PO4-3। তার মানে এটা যেহেতু পুরোপুরি আয়নিক, বুঝতে পারলি, এটা আমার আয়নিক কম্পাউন্ড, কারণ এটা সোডিয়াম প্লাস, মানে সোডিয়ামের সাথে বন্ড হচ্ছে। এটা তো হাইড্রোজেন, হাইড্রোজেন তো নন মেটাল। ওকে, তাহলে আমার ফার্স্টটা হচ্ছে কোভ্যালেন্ট, পরেরটা হচ্ছে আমার আয়নিক। তাহলে ডিসোসিয়েশন হবে হচ্ছে সোজা কথা Na3PO4টার বেশি। তাহলে Na3PO4 যদি ডিসোসিয়েশন বেশি হয়, তাহলে এর ভ্যান্টা ফ্যাক্টরের ভ্যালুও বেশি হবে, তাহলে এর নাম্বার অফ পার্টিকেলও বেশি হবে। তারপরে তো বুঝতেই পারছিস, তার মানে এটার অ্যান্সার হলো সোডিয়াম ফসফেট। বুঝলি? কোশ্চেন নাম্বার 9, ওই ভাই একই অঙ্ক আর করছি না, তো অন্য টাইপের যাচ্ছি এবার। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ অসমোটিক প্রেশার? পারবো। মলিকুলার মাস অফ NaCl ডিটারমাইন্ড বাই অসমোটিক প্রেশার মেজারমেন্ট ইজ ফাউন্ড টু বি হাফ অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকাউন্ট ফর ইট। হ্যাঁ, এটা ভ্যান্টা ফ্যাক্টর দিয়ে আমি এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 15 বিটা আমি পাঠিয়ে দেবো। কার? হ্যাঁ, বোর্ড এক্সামে দেবে। আচ্ছা, তারপরটা 15 বিটা আমি পাঠিয়ে দেবো। কোশ্চেন নাম্বার সি, ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার এক্সার্টেড বাই দ্য সলিউশন প্রিপেয়ার্ড বাই ডিজলভ বাই, এসব পারবি, ওই পাইয়ের ভ্যালু বার করতে হবে। চল, অক্সিলিয়াম বারাসাত, তারপর কি আসছে? জানুয়ারি, অক্সিলিয়াম বারাসাত জানুয়ারি। এতক্ষণ কোনটা চলছিল? অক্টোবর চলছে, তো অক্সিলিয়াম জুলাই 23 ইউনিট 1 দেখছি আছে কিনা এর মধ্যে। অক্সিলিয়াম জুলাই 23 ইউনিট 1 বার করেছিস? ওকে, চল, জুলাই 23 ইউনিট 1। কোশ্চেন নাম্বার 1 এর 1, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন হ্যাজ হাইয়ার ফ্রিজিং পয়েন্ট? পারবো। হাইয়ার ফ্রিজিং পয়েন্ট, হাইয়ার ফ্রিজিং পয়েন্ট মানে বলতে আই এর ভ্যালু কম। হাইয়ার ফ্রিজিং পয়েন্ট মানে আই এর ভ্যালু কম। কার আই এর ভ্যালু কম হবে এদের মধ্যে? হ্যাঁ, এইবারে দেখ কি কি অপশান দিয়েছে, দুটো অপশান, ভালো করে অপশানগুলোর দিকে তাকা। কোশ্চেন নাম্বার 1 এর 1 বলেছে কি, কার হাইয়ার ফ্রিজিং পয়েন্ট, তাই তো? আচ্ছা, আলটিমেট কি দেখ, এদিকে তাকা একটু। আমার এটা ছিল না, ডেল্টা টিএফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, ইনভার্সলি প্রপোর্শনাল টু টিএফ, এটাই তো ছিল, এটাই ছিল না? এটাই ছিল বেসিক্যালি রিলেশনটা। দেখ, এইখানে দুজনের কনসেন্ট্রেশন আলাদা আছে, কিন্তু কনসেন্ট্রেশন এখানে আলাদা আছে, আলাদা আছে কনসেন্ট্রেশন। শুধুমাত্র আয়ের উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র আয়ের উপর ডিপেন্ড করবে না ভাই। ডেল্টা টিএফ তো আই ইন্টু কেএফ ইন্টু মোলালিটির উপরও ডিপেন্ড করে। তো এতদিন যা যা করেছি সব কটা মোলালিটি আমার সেম ছিল, এখানে দুটোর আলাদা হয়ে গেছে, মানে আই ইন্টু এম দুটোর উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবেই। আই ইন্টু মোলালিটি দুটোর উপর ডিপেন্ড করবে, দুটোর উপর ডিপেন্ড করবে, যেহেতু আমার মোলালিটি আলাদা আলাদা আছে, বুঝছিস? তাহলে ফার্স্টটা কি বলেছে? 0 পয়েন্ট কত বলেছে? 0.05 মোলার, মোলার না মোলাল, ক্যাপিটাল এম বলেছে, তাই তো? ওকে, ক্যাপিটাল এম, তারপরে 0.1 ক্যাপিটাল এম, খুব ভালো কথা। আচ্ছা, ফার্স্টেরটা আমার কি আছে? Al2SO4 Al2SO4, তারপরটা কি আছে? K3 FeCl6, পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটা ঠিক আছে, আগেরটা ফেরোসায়ানাইড ছিল, এটা ফেরিসায়ানাইড, K3 FeCl6। আচ্ছা, এবারে আমাকে দুজনের আই বার করতে হবে। আরেকটা জিনিস দেখ, ডেল্টা টিএফ তো মোলারিটির সাথে প্রপোর্শনাল, তাহলে মোলারিটিতে কি কোনো এফেক্ট পড়বে? হ্যাঁ, পড়বে। কেন পড়বে? তার কারণ হচ্ছে, দেখ, মোলারিটি মানে কি, আমার মোল বাই ভলিউম অফ সলিউশন। তো মোল তো আমার এখানে ভাই চেঞ্জ তো দুটোরই আছে, মোল তো আমার আলাদা আলাদা আছে। মোলালিটি মানে মোল বাই মাস অফ সলভেন্ট, বুঝতে পারছিস? তাহলে মোল তো আমার আলাদা আলাদা আছে, তাহলে দুটো ফ্যাক্টরের উপর মাল্টিপ্লাই করবো, তাহলে আই ইন্টু মাল্টিপ্লাই করি যা আসছে তাই। তাহলে আই এর ভ্যালু কত? Al2SO4 Al2SO4 আছে, এটা হচ্ছে 5, বুঝতে পারছি? এটা হচ্ছে আই এর ভ্যালু আমার 5, এটার আই এর ভ্যালু কত? 4। K3 FeCl6 এর আই এর ভ্যালু 4 কীভাবে হলো বুঝতে পারছিস? কীভাবে হলো বলতো? 3খানা K প্লাস, 3টে K প্লাস পাবো, আর 1খানা এই পার্টটা পাবো, তাহলে টোটাল হচ্ছে আমার 4, ঠিক আছে? বুঝলি? তাহলে এবার মাল্টিপ্লাই করে দেখি, 5 ইন্টু 0.05 মানে আমার কত হলো? 0.25, আর এখানে 4 ইন্টু 0.1 মানে 0.4, তাহলে 0.4, এটার ভ্যালু, এটার জন্য আমি আলটিমেটলি পেলাম 0.4। আমাকে দেখতে হবে ভাই কোথায় কি, তোকে বলেছে কি এটা লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট না, হাইয়ার ফ্রিজিং পয়েন্ট বলেছে, হাইয়ার ফ্রিজিং পয়েন্ট, হাইয়ার ফ্রিজিং পয়েন্ট, হাইয়ার ফ্রিজিং পয়েন্ট মানে কি? যার আই, আচ্ছা, 0.5 টোটাল
মানে -10 না -50 কোনটা হাইয়ার ফ্রিজিং পয়েন্ট হয়? -10টা হাইয়ার হয় তাই তো ফ্রিজিং পয়েন্ট? কেন -50 তো লোয়ার হবে আরও। ধর তোকে ধর বললাম, ধর এদিকে টাকা, ধর তোর এটা 0-তে আছিস, আমি ধর 0-তে 10 আর 20 যদি কম্পেয়ার করি, তাহলে 10টা আমার হাইয়ার হয়, 20টা আমার লোয়ার হয়, তাই তো? পুরো স্কেলটাকে যদি আমি 0-র নিচে নামিয়ে দিই, এটা ধর -10 হলো, এটা -20 হলো, তাহলে এটাও তো ভাই সেটা তো লোয়ারই হবে, এটা তো হাইয়ারই হবে, তাই না? বুঝতে পেরেছিস? আচ্ছা পরেরটা, তাহলে তোকে কি বলেছিল? হাইয়ার ফ্রিজিং পয়েন্ট, তাই তো? হাইয়ার ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে উপরের দিকেরটা, উপরের দিকেরটা মানে হচ্ছে ভাই যার ডেল্টা টিএফটা কম হবে। ডেল্টা টিএফ কার কম হলো? ডেল্টা টিএফ কার কম হলো? এইটার তো, এটা 0.25 হলো তো, 5 × 0.05 করলে 0.25 হলো, আর এটার তো হলো 0.4, তাহলে Al2SO4 কম হবে। এখানে কনসেন্ট্রেশনটাও ঢুকে গেছে, ঠিক আছে? আচ্ছা তারপরে ভাই, তারপরে আমার আর কিছু বলার নেই এখানে এই 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 স্কুলটাতে, অক্সিলিয়াম জুলাই। আচ্ছা এইবারে ইন্দিরা গান্ধী ডিসেম্বর প্রি বোর্ড, ইন্দিরা গান্ধী ডিসেম্বর প্রি বোর্ড, কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? কি বলছে? অ্যানক্সিয়া ইজ এ কন্ডিশন, কোনটা হবে? পারবি ভাই, অ্যানক্সিয়া। অ্যানক্সিয়া কোনটা? অ্যানক্সিয়া ইন্দিরা গান্ধী ডিসেম্বর, ঠিক আছে? Anoxia is a condition generally seen in climbers because of high concentration of air at high altitude, low partial pressure of oxygen at high altitude, তাই না? অপশন ডি, ঠিক আছে? এস আর কিছু আছে? ও ভাই সেকশন বি এর 17 নাম্বার, a 5% solution of ওই মলিকুলটা is isotonic with 2% solution of non volatile non electrolyte substance X, find the molecular weight of the substance। এই ধরনের একটা কোশ্চেন মনে হয় ক্লাসে করেছিলাম, ঠিক আছে? করেছিলাম, এটা করা আছে, এই ধরনের করা আছে। আইসোটোনিক মানে ভাই ওটার বার করলে হয়ে যাবে, এটা করেছিলাম ক্লাসে, না পারলে তুই আমাকে পরের দিন জিজ্ঞেস করিস বা হোয়াটসঅ্যাপে বলিস। 22 দেখ, হোয়াই ইজ বয়লিং পয়েন্ট অফ 1 মোলার NaCl সলিউশন মোর দ্যান 1 মোলার গ্লুকোজ, এর সাথে পাঠিয়েছিলাম, ঠিক আছে? আর নন ভোলাটাইল সলিউট এক্স ভাই ওসব ওই পার্সেন্টেজ করা আছে, আর এখানে কিছু নেই আপাতত। ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রিবোর্ড 2, ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রিবোর্ড 2, কোশ্চেন নাম্বার 1, ইন হুইচ কেস রাউলস ল ইজ নট অ্যাপ্লিকেবল? ফার্স্টেরটা, রাউলস ল কোনটায় অ্যাপ্লিকেবল না? আচ্ছা রাউলস ল কোথায় অ্যাপ্লিকেবল না বলতো? যেখানে হচ্ছে আমার সলিউটটা ভেঙে যায়, সেখানে রাউলস ল অ্যাপ্লিকেবল না, ওকে? কোশ্চেন নাম্বার 1 দেখ, তো যদি নাও জানি সেটা তুই করতে পারবি MCQ। দেখ 3টে সাবস্টেন্স যেগুলো বলেছে না, 4টে সরি, দেখ তুই দেখতে পাচ্ছিস 4টের মধ্যে একজনই আছে যে হচ্ছে ভেঙে যায় বা জুড়ে যায়, এরকম কিছু তো হতে পারে, আর বাকি 3জন দেখ নন ইলেকট্রোলাইট, ঠিক আছে? ইউরিয়া নন ইলেকট্রোলাইট, গ্লুকোজ নন ইলেকট্রোলাইট, সুক্রোজ নন ইলেকট্রোলাইট। রাউলস লকে ফলো করে কারা? যারা হচ্ছে ডিসোসিয়েট করে না। 1 মোলার NaCl আমার অ্যান্সার। রিয়াকশন করলে হবে না। আচ্ছা আমি লিমিটেশন অফ রাউলস ল পাঠিয়েছিলাম, হ্যাঁ লিমিটেশন অফ রাউলস ল, আচ্ছা পাঠিয়ে দেবো লিমিটেশন অফ রাউলস ল, তাই তো? ওকে, আমি দেখে আজকে কালকের মধ্যে পাঠিয়ে দেবো। তারপরটা ভাই, হুইচ অফ দ্য ফলোয়িং সল্টস উইল হ্যাভ দ্য সেম ভ্যালু অফ আই অ্যাজ দ্যাট অফ পটাশিয়াম ফেরোসায়ানাইড? তো কিন্তু নাম দিয়ে দেবে এরকম, পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে K4 Fe6 এর আয়ের ভ্যালু হচ্ছে 5, বুঝতে পারছিস? তারপর তুই মেলাবি কোনটার হবে। অ্যালুমিনিয়াম সালফেট মানে কোনটা? Al2SO4 দেখ আইয়ের ভ্যালু 5, ঠিক আছে? বুঝছিস? সোডিয়াম ক্লোরাইড NaCl, যে দাগিয়েছে ভুল দাগিয়েছে, সোডিয়াম সালফেট, বুঝেছিস তো? আয়ের ভ্যালু আমি জাস্ট ট্যালি করবো। তারপর কোথায় ভাই? কোশ্চেন নাম্বার 13, অ্যাসারশন রিজন, আ মিক্সচার অফ 68% নাইট্রিক অ্যাসিড অ্যান্ড 32% ওয়াটার বাই মাস ফর্ম মিনিমাম বয়লিং অ্যাজিওট্রোপ। আচ্ছা দেখ এইবারে এটা আমাকে তো অ্যাজিওট্রোপের জানতে হবে, এক্সাম্পল জানতে হবে। বলেছিলাম না অ্যাজিওট্রোপের কতগুলো এক্সাম্পল পাঠাবো, তার মধ্যে একটা এটা আছে, 68% HNO3 আর 32% ওয়াটার অ্যাজিওট্রোপ ফর্ম করে এরা, ঠিক আছে? এরা অ্যাজিওট্রোপ ফর্ম করে। রিজন কি বলেছে? হ্যাঁ না, সব পার্সেন্টে কেন করবে? স্পেসিফিকে করলেই তো ওরা একটা আমার সার্টেন টেম্পারেচারে বয়েল হয়, ওটাকেই তো অ্যাজিওট্রোপ বলতাম।
ঠিক আছে। সেকেন্ড কী বলেছে, দ্য সলিউশন হুইচ শো আ লার্জ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল ফর মিনিমাম বয়লিং অ্যাজিওট্রোপ। রিজন, দ্য সলিউশন হুইচ শো আ লার্জ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল ফর মিনিমাম বয়লিং অ্যাজিওট্রোপ। হ্যাঁ, যারা পজিটিভ ডেভিয়েশন দেখায় তারা তো আমার মিনিমাম বয়লিংই করে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবারে রিজনটা কী বলেছে ঠান্ডা মাথায় দেখ, দ্য সলিউশন হুইচ শো। আচ্ছা, দ্য সলিউশনটা কি উপরের সলিউশনটা? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। A mixture of nitric acid and water by mass form minimum boiling azeotrope. The solution which show a large positive deviation from Raoult's law form minimum boiling azeotrope. রিজনটা ইন জেনারেল তো মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে বলতো যদি উপরেরটা সম্পর্কে বলতো তাহলে আমাকে বলে দিত দ্য অ্যাভাব সলিউশন হয়তো বলতো, তাই না? বুঝতে পারছিস? রিজনটা যদি আমাকে উপরেরটা সম্পর্কে বলতো দ্য অ্যাভাব সলিউশন, তাহলে নিচের স্টেটমেন্টটা বেসিক্যালি ইন জেনারেল। তা অ্যাসারশন এবার মিনিমাম না ম্যাক্সিমাম হয় সেটা আমাকে জানতে গেলে কী করতে হবে? ডেভিয়েশন কী ফর্ম করে সেটা জানতে হবে, HNO3 ওয়াটার। আচ্ছা, আমি কি HNO3 ওয়াটারের ডেভিয়েশন লিখেছিলাম এক্সাম্পলের মধ্যে? দেখতো পজিটিভ নেগেটিভে HNO3 ওয়াটার কি ছিল কোথাও? HNO3 ওয়াটার কি ছিল, লিখিয়েছিলাম কি? দেখতো একটু পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশনে। লিখেছিলাম HNO3 ওয়াটার লেখায়নি, তাই তো? আচ্ছা, এটার কেসটা কি হবে? তাহলে এক্সাম্পলের মধ্যে চলে যাও তো একটু। কোথায় যাবি? যেখানে ক্লোরোফর্ম অ্যাসিটোন করেছিলাম না, ক্লোরোফর্ম অ্যাসিটোন মানে নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশনে চলে যা, গিয়ে ওর মধ্যে একটা এক্সাম্পল অ্যাড কর। এক্সাম্পল অ্যাড কর, ওয়াটার উইথ এনি অ্যাসিড, ওয়াটার উইথ এনি অ্যাসিড, ওয়াটার উইথ এনি ইনঅর্গ্যানিক অ্যাসিড। লেখ ওয়াটার উইথ এনি ইনঅর্গ্যানিক অ্যাসিড। নেগেটিভ ডেভিয়েশনের মধ্যে এক্সাম্পল অ্যাড কর একটা, ওয়াটার উইথ এনি ইনঅর্গ্যানিক অ্যাসিড, ওয়াটার উইথ ইনঅর্গ্যানিক অ্যাসিড লিখেছিস? রিজনটা কি? রিজন হচ্ছে ঠিক যেভাবে আমি তুই ক্লোরোফর্ম অ্যাসিটোন পড়তাম সেই একই গল্প, একই গল্প। ধর আমি HCl নিলাম, HCl ওয়াটার, HNO3 ওয়াটার। ধর আমার ওয়াটারের আমি ধর একটা কন্টেনারের মধ্যে শুধুই ওয়াটার রেখেছি। দেখ, ওয়াটারের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং মারাত্মক এক্সটেন্টে হয়, তাই না? ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং মারাত্মক এক্সটেন্টে হয়, ঠিক আছে? এইবারে ধর ওয়াটার আমার পোলার মলিকুল, অবভিয়াসলি কোনো অসুবিধা নেই। ওয়াটারের মধ্যে ধর আমি HCl সাপোজ অ্যাড করে দিলাম, তাহলে আমার কী হলো বলতো? দেখ, আগে আমার ওয়াটার যেরকম, এদিকে তাকা, ধর যে কন্টেনারের মধ্যে আমার শুধুই ওয়াটার ছিল সেখানে আমার কী হতো বলতো? হাইড্রোজেন বন্ডিং হতো, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডিং হতো। ক্লোরোফর্ম অ্যাসিটোনে আমার নেগেটিভ ডেভিয়েশন কেন দেখায়? কারণ ক্লোরোফর্ম অ্যাসিটোনে আমার ফোর্স অফ অ্যাট্রাকশনটা স্ট্রং হয়ে যায়, ঠিক আছে? আমি ধর ওয়াটারের মধ্যে HNO3 দিলাম, নাইট্রিক অ্যাসিড দিলাম বা HCl দিলাম। নাইট্রিক অ্যাসিড যদি দিই, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার কি? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার, N+OH HNO3 O মাইনাস ডাবল বন্ড, এটা হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার, ঠিক আছে? HNO3 তোকে স্ট্রাকচার দেখতে হবে না, অত চাপ নেই। তারপর শুধু ব্যাপারটা দেখ, এখন আগে আমার ধর ওয়াটার নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতো, নাইট্রিক অ্যাসিড অবভিয়াসলি দেখ এও নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করবে। কেন? দেখ OH আরেকটা আমার নাইট্রিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে লেগে আছে। দুটোকে যখন অ্যাড করলাম, এদের দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কী হলো? দেখ ভাই, অসুবিধার তো কিছু নেই, আগে হচ্ছিল, এবারে আরও বেশি করে হবে। কেন হবে? তার কারণ দেখ, এবারে আমার আরও অ্যাটম ঢুকে গেছে যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি আছে, দেখতে পাচ্ছি অক্সিজেন হাইড্রোজেন, ঠিক আছে? আগের বার নিজেদের মধ্যে করছিল, এবার আমি এমন কাউকে ঢুকেছি যার মধ্যে আরও হাইড্রোজেন বন্ডিং হওয়ার চান্স আছে, তাহলে আমার হাইড্রোজেন বন্ডিং এক্সটেন্ট আরও বাড়বে, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডিং এক্সটেন্ট যদি বাড়ে তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশন আমার আরও স্ট্রং হলো। ফোর্স অফ অ্যাট্রাকশন আমার আরও যদি স্ট্রং হয় তার মানে ডেল্টা ভি মিক্স আমার আরও লেস দ্যান 0 হবে, তার মানে হচ্ছে আমার নেগেটিভ ডেভিয়েশন ফর্ম হলো, যেহেতু আমার এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং আরও বাড়ছে, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, তুই যদি এবার এটাকে HCl এর রেসপেক্টে ভাবিস তাহলে দেখ তোর ব্যাপারটা আরও ক্লিয়ার হতে পারে। ধর আমার একটা কন্টেনারের মধ্যে কী ছিল? ওয়াটার, আরেকটার মধ্যে ধর শুধুই HCl ছিল, ঠিক আছে? তো ওয়াটার আর HCl যদি থাকে
একটা কন্টেনারে ওয়াটার, তাহলে ওয়াটারের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং চলছিল। যে কন্টেনারের মধ্যে শুধুই HCl ছিল ওখানে কি কোনো হাইড্রোজেন বন্ডিং ছিল না? HCl এর মধ্যে তো আর হাইড্রোজেন বন্ডিং হয় না। কেন HCl এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয় না? তার কারণ হাইড্রোজেন বন্ডিং ফর্ম হওয়ার কন্ডিশন এটা ছিল, হাইড্রোজেনকে কোনো একটা ওই FON এর সাথে লেগে থাকতে হবে, তাই না? এবার এখানে তো একটা ক্লোরিনের সাথে লেগে আছে। এবারে তোর মনে হতে পারে এটা কি হাইড্রোজেন বন্ডিং? না ভাই, এটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং নয়, এটা কিন্তু আমার হাইড্রোজেন বন্ডিং নয়, এটা হাইড্রোজেন বন্ডিং নয়। এখানে এটা অক্সিজেন নাইট্রোজেন হলে হতো, বা এখানে একটা দিকে তো আমার অক্সিজেন নাইট্রোজেন থাকতে হবে। HCl যখন একা একা আছে ওর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই। এইবারে ধর তুই কী করলি, ঢুকিয়ে দিয়েছিস কোথায়? ওয়াটারের মধ্যে ঢুকিয়ে দিলি হচ্ছে ভাই HClকে। এই ধর আমার কেস, ওয়াটারের মধ্যে HClকে ঢেলে দিয়েছিস। দেখ এখানে অক্সিজেন হাইড্রোজেন, এটাকে ঘুরিয়ে আঁকছি HOH, আর এখানে ধর আমার ফ্লোরিন H, ঠিক আছে? এদিকে ধর আমার একটা আরও ওয়াটার এরকম লেগে আছে। ভালো করে দেখ, সিস্টেমটা আমার অনেকটা ঠিক ওই ক্লোরোফর্ম সিস্টেমের মতন হয়ে গেছে। কীভাবে ক্লোরোফর্ম সিস্টেমের মতন হয়ে গেছে মনে আছে? সেই ক্লোরোফর্মে আমার এরকম ছিল না, CHCl3। দেখ এই হাইড্রোজেনটার অবস্থা এমন খারাপ হয়ে যায় এই কার্বনটার জন্য। এই কার্বনটার জন্য কেন? কারণ 3খানা ক্লোরিন লেগেছিল বলে। এই হাইড্রোজেনটা আমার হচ্ছে ভাই অ্যাসিটোনের সেই অক্সিজেনের সাথে আমার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করছে। তোকে এত চাপ নিতে হবে না, তুই শুধু ব্যাপারটা মনে রাখবি, একটা অ্যাসিড আর একটা জল মানে হচ্ছে আমার নেগেটিভ ডেভিয়েশন। এবারে দেখ এখানে কি হচ্ছে, এটা হাইড্রোজেন বন্ডিং ছিল এই এক্সাম্পল আমি দেখেছি যখন নেগেটিভ ডেভিয়েশন পড়েছিলাম, বুঝতে পারছিস? এখানে ধর আমার কি হচ্ছে, সিমিলার সিস্টেম। দেখ ওয়াটারের অক্সিজেন, হ্যাঁ ভাই আগেরবার অ্যাসিটোন যেরকম অক্সিজেন ছিল ওয়াটারের অক্সিজেন আমি দেখতে পাচ্ছি। দেখ আগেরবার যেরকম হাইড্রোজেনটার অবস্থা খারাপ ছিল, এবারে দেখ আমার ক্লোরিন তো ডাইরেক্টলি লেগে আছে হাইড্রোজেনের সাথে, তো সেইভাবে এই হাইড্রোজেনটা আমার ইলেকট্রো পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে? দেখ আমার এখানে হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিং, একদম সুন্দর হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে? যখন আমি তার মানে ওই ইনঅর্গানিক অ্যাসিড কেন? কারণ ইনঅর্গানিক অ্যাসিডে আমার দেখ হাইড্রোজেনগুলো ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে ডাইরেক্টলি লেগে আছে আর স্ট্রংলি ডিসোসিয়েট করছে, ওই জন্য আমার H+ পাবো এখান থেকে। তার মানে HNO3 আর ওয়াটার এরা আমার নেগেটিভ ডেভিয়েশন দেখায়। নেগেটিভ ডেভিয়েশন দেখায় মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ হবে। তার মানে অ্যাসারশনটা আমার ভুল হলো, অ্যাসারশনটা আমার ভুল, ঠিক আছে? কারণ অ্যাসারশন আমার কী বলেছে, মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ। এটা দেখা আমি নেগেটিভ ডেভিয়েশন মানে আমার হবে হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ, তাহলে অ্যাসারশন আমার রং। ক্লিয়ার? বুঝলি? না, অ্যাসারশন তো বলেছিল মিক্সচার অফ 68% নাইট্রিক অ্যাসিড অ্যান্ড 32% ওয়াটার। হ্যাঁ, রিজনটা আমার ঠিক আছে, অ্যাসারশনটা রং। বোঝা গেল? তাহলে আজকে আমি উদাহরণগুলো পাঠাবো, এক্সাম্পলগুলো আগের দিন পাঠাতে ভুলে গেছি। তারপরে সলিউশনের কি আছে, আর কিছু আছে সলিউশন? ওরা D&A ব্লকের কোশ্চেন কোথায় আছে, কত নম্বর কোশ্চেন ওটা? না, লাল মার্ক করেছি মানে D&A ব্লকের মধ্যে একটু অন্য টাইপের কোশ্চেন, ওই জন্য, ঠিক আছে? দাগে দেখ ডি লেখা আছে, ডি লেখা আছে না ওর আগে? আছে কি লেখা ডি? আচ্ছা, তারপরে সলিউশনের কোশ্চেন আছে কোথায়? পিডিএফটার পেজ নাম্বার 6-এ দেখ আছে, পিডিএফের পেজ নাম্বার 6-এ দেখ আছে। কত নম্বর কোশ্চেন? 31 এর অরের 1-এর A, 31-এর অরের 1-এর A কি আছে? সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ টু ক্লিয়ার স্নো ফ্রম দ্য রোড। আচ্ছা, এটা কেন বলতো? মানে ব্যাপারটা তো পড়েছিলি। ধর আমার জল মানে রাস্তা ক্লিয়ার করতে হবে, আমি কি করলাম, বরফের উপর নুন ছিটিয়ে দিলাম। এটাই করে, যদি পাহাড়ি জায়গায় যাস বরফের উপর নুন ছিটিয়ে দেয়, ঠিক আছে? তাই তো এখানে NaCl অথবা কী লেখা আছে, অর CaCl2 দেওয়া আছে, আর ইউজ টু ক্লিয়ার স্নো ফ্রম দ্য রোডস। আচ্ছা, কেন? ধর আমার জল যদি আমার নর্মাল জল না, বরফ, তার আমার পাহাড়ি জায়গায় বরফ পড়েছে, বরফ যদি আমার নর্মাল থাকে তার মানে ফ্রিজিং পয়েন্ট কত বরফের, বা মেল্টিং পয়েন্ট কত বরফের? 0, তাই তো? তার মানে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ধর আছে বরফটা। এইবারে যেখানে বরফ পড়েছে সেখানকার টেম্পারেচার কত হয়? 0 থেকে কম, 0 থেকে কম, স্বাভাবিকভাবেই। ধরে নে তুই এখন এই টেম্পারেচারে দাঁড়িয়ে আছিস, বুঝতে পারছি উপর দিয়ে গেলে প্লাস, নিচ দিয়ে গেলে মাইনাস, তুই ধর এখন আছিস হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোর কন্ডিশন, ঠিক আছে? বুঝলি? এইবারে তোকে যদি বরফ গলাতে হয় তাহলে তুই কী করবি? -10 ঠিক আছে, তোকে যদি বরফ গলাতে হয় তুই কী করবি? ফ্রিজিং পয়েন্টটাকে কী করবি? ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা আমার কী দরকার? যত কাছাকাছি আসবে তত কী হবে, মানে
এনভায়রনমেন্ট থেকে আমার টেম্পারেচার পাচ্ছে, আমার গলে যাবে সোজা কথা। এইবারে আমি CaCl2 বা NaCl যদি অ্যাড করি তাহলে আমার কী হয় বলতো, সলিউশনটা মানে বরফের বেসিক্যালি ফ্রিজিং পয়েন্টে কী হবে, এর কাছাকাছি তো চলে আসলো। বা তুই একটু এইভাবে বুঝতে পারিস, ধর আমার টেম্পারেচার ছিল যে -5°C, এইভাবে বুঝলে তো সুবিধা হবে। ঠিক আছে, আমার ধর এনভায়রনমেন্টের টেম্পারেচার -5, ওকে, আমার বরফ গলবে কোথায়, 0°C, তার বরফটা গলবে। এবারে -5 থাকলে তোর আমার যদি জল গড়ে জমে বা বরফ যদি গলে আমার 0°C, আমাকে কি করতে হবে যাতে বরফটা আরও তাড়াতাড়ি গলে? কি করতে হবে? বরফের মেল্টিং পয়েন্টটা কী করতে হবে বলতো? নিচে নামাতে হবে, নিচে নামাতে হবে। মানে ব্যাপারটা কি, ধর তুই এখন আছিস 40°C, বরফের মেল্টিং পয়েন্ট ধর 0°C, তুই রেখে দে, বরফ এমনি গলে যাবে। মানে তুই যে টেম্পারেচারে আছিস সেটার থেকে বরফের মেল্টিং পয়েন্ট নিচে হয়, তাহলেই তো আমার হয়ে যাবে। তার মানে করি নেচার আমাকে তো ওই টেম্পারেচারে ভাই বরফকে গলিয়ে দেবে, এটাই তো সিম্পল ফ্যাক্ট, বোঝা গেল? তুই ধর এখন 40°C বসে আছিস, পরের বছর 50°C বসবি, ঠিক আছে, একটা বরফ যদি রাখিস বরফ নিজে থেকে গলে যাবে। কিন্তু ধর তুই 50°C বসে থেকে এমন কাউকে যদি রেখে দিস যার মেল্টিং পয়েন্ট 100°C, সে কি গলবে? গলবে না। তোকে ভাই ওর মেল্টিং পয়েন্টের উপরে যেতে হবে, তাহলেই তো হবে। বুঝতে পেরেছিস টার্গেটটা? তাহলে তোকে কি করতে হবে ভাই, এই ফ্রিজিং পয়েন্টটা ধরে নিচে নামিয়ে দিতে হবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? টার্গেট বুঝলি তো? টার্গেট বুঝে গেছিস, তুই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝ। ওকে, সাহারা মরুভূমিতে তোর বসে আছিস, সাহারা মরুভূমির টেম্পারেচার সাপোজ 60°C, ওখানে যদি তুই এমন কোনো সলিডকে রাখিস যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 100°C, সে তো গলবে না। কিন্তু এমন কোনো সলিডকে রাখ যার মেল্টিং পয়েন্ট হচ্ছে 10°C, সে তো গলে যাবে। তার মানে আমার মেল্টিং পয়েন্ট নিচে পাঠাতে হবে, সোজা কথা, তুই যেখানে আছিস তার নিচে। বোঝা গেল? এইবারে তাহলে দেখ, আমি যদি মেল্টিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট যদি কমাতে হয়, আমি কীভাবে কমাবো? এটাই তো কলিগেটিভ প্রপার্টি, আই এর ভ্যালু বাড়াবো। আই এর ভ্যালু বাড়ালেই তো আমার এটা কমে যাবে। তাহলে ওই জন্য CaCl2 বা NaCl অ্যাড করলে আমার কী হবে, সলিউশনে দেখ ফ্রিজিং পয়েন্ট কমে যাবে। মানে সাপোজ -5 নিচে চলে আসলো, মানে -10 চলে গেছে, ধরে নে, যেতেই পারে। তাহলে আমার কী হবে বলতো, গলে যাবে স্বাভাবিকভাবেই। বোঝা গেল? ক্লিয়ার? এবারে ডিপেন্ড করছে, NaCl তো ইজিলি অ্যাভেলেবেল, তো পাড়ার দোকানে তুই কিনতে পাবি NaCl, তাই না? 10 টাকায় 1 কেজি কিনে আনবি, টাটা সল্ট, দেশের নুন। ব্যাপারটা বুঝেছিস? ফিল করা গেছে? চল পরের কোশ্চেন, মোলারিটি ইজ প্রিফার্ড ওভার মোলারিটি, পাঠিয়েছিলাম এটা। আর 4% সলিউশন আইসোটনিক, এটা করেছিলাম এই ধরনের, তুই করতে পারিস চাইলে। চল এখানে আর কিছু নেই। এবারে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী হয়ে গেছে। এবারে চল ইন্দিরা গান্ধী কোনটা এবার, জুন 2023, জুনের মধ্যে আছে মনে হয়। কোশ্চেন নাম্বার 1, আইসোটনিক সলিউশনস আর পারবি সেম অসমোটিক প্রেশার। কোশ্চেন নাম্বার 10, দ্য মোলালিটি অফ পিওর ওয়াটার 55/5, এটা ক্লাস 11-এ করেছিলাম। মোলালিটি অফ পিওর ওয়াটার কীভাবে করতাম, মোলালিটি অফ পিওর ওয়াটার, তুই যা ইচ্ছা ধর, যে কোনো অ্যামাউন্টের তুই জল ধর, করে তো আমার ডেন্সিটি সেম থাকবে। যেটা আমি করে পাঠিয়ে দেবো, এটা আর করছি না ভাই, মোলালিটি অফ পিওর ওয়াটার আর করছি না। ক্লাস 11-এ ছিল এটা, ক্লাস 11-এর অ্যাকচুয়ালি এটা মোলালিটি অফ পিওর ওয়াটার, এটা পাঠিয়ে দেবো করে। তারপরের কোশ্চেন 16 নাম্বার, আউট অফ ভেরিয়াস কলিগেটিভ প্রপার্টিস অসমোটিক প্রেশার ইজ, হ্যাঁ এই ভাই ভুলে গেছি, আউট অফ ভেরিয়াস কলিগেটিভ প্রপার্টিস অসমোটিক প্রেশার ইজ ইউজ ফর ডিটারমিনেশন অফ মলিকুলার মাসেস অফ পলিমার্স। অ্যাসারশন ঠিক। রিজন, পলিমার সলিউশন ডু নট পজেস কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট। রিজনটা রং। আচ্ছা, এই পলিমারের কেসটা, এটা অ্যাকচুয়ালি পলিমার চ্যাপ্টারের কোশ্চেন, ইনি সলিউশনে আছে, এটা আমি পাঠাবো, একবার পড়বি, না বুঝলে আমি পরের দিন বলবো, ঠিক আছে? পলিমার, এটা অ্যাকচুয়ালি পলিমার চ্যাপ্টারের পার্ট, সলিবিলিটির গল্প, আমি এটা পাঠাবো পলিমারটা। কোশ্চেন নাম্বার 17-এর এ, অ্যাট হাইয়ার অল্টিটিউড মানুষজন কী সব করছে, সাফার ফ্রম অ্যানক্সিয়া রেজাল্টিং ইন ইনএবিলিটি টু থিঙ্ক। এটা তো রিজন পারবো। অ্যাকোয়াটিক স্পিসিস, হ্যাঁ মাথায় অক্সিজেন কম পৌঁছেছে, ঠিক আছে। অ্যাকোয়াটিক স্পিসিস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার দেন ইন ওয়ার্ম ওয়াটার, ঠিক আছে। এইসবের অ্যান্সার কিন্তু এটাই কারণ, আগের দিন কেউ একটা লিখেছিল, কী বলতো, জলের নিচে ঠান্ডা জলে, গরম জলে মাছের গরম লাগে, হ্যাঁ ওই জন্য মাছ মরে যায়। সিমিলারলি লাইক হিউম্যান, আমাদের যখন গরমের সঙ্গে গরম লাগে আর শীতকালে যেমন শীত লাগে, ওটা নাকি অ্যান্সার, ওটা অ্যান্সার না ভাই। আচ্ছা, তারপরেটা চল, ইথিলিন গ্লাইকল ইজ ইউজড ইন দ্য কার রেডিয়েটার, এটা পাঠিয়েছিলাম না ইথিলিন গ্লাইকল। তারপর কোথায় ভাই, কোশ্চেন নাম্বার 21-21-এর অর, দুটো অঙ্ক, এই ধরনের অঙ্ক ক্লাসে করেছি, না পারলে বলবি, করবো।
25 নাম্বার, হোয়াট টাইপ অফ ডেভিয়েশন ফ্রম রাউলস ল ইজ এক্সপেক্টেড হোয়েন ফেনল অ্যান্ড অ্যানিলিন আর মিক্সড উইথ ইচ আদার। ফেনল অ্যানিলিন OH and H2, এটা যখন ফেনল পড়বো তখন এটা পড়বো বলে তোলা আছে, ঠিক আছে? এটা ফেনল যখন পড়বো তখন অবভিয়াসলি হবে। ফেনলে তো হাইড্রোজেন বন্ডিং হয়, নিজের সাথে করবে। ইন্ট্রামলিকুলার অ্যানিলিনও হবে, ঠিক আছে? এটা বেসিক্যালি কিছুক্ষণ আগে যেরকম বললাম না, ওটাই ফেনল অ্যানিলিন যখন লেগে গেল আরও হাইড্রোজেন বন্ডিং স্ট্রং হয়ে গেল, ওটাই হবে বেসিক্যালি। এই ওটা ফেনল আর অ্যানিলিন চ্যাপ্টারে পড়ার জন্য থাকলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভাই ভ্যান্ট অফ ফ্যাক্টরের ক্যালকুলেশন অনেক হয়েছে। তারপর ইন্দিরা গান্ধী হয়ে গেল কোনটা, জুন। যার যার যে স্কুলগুলো আছে সে একটু ভালোভাবে করিস, যদি স্কুলের এই পরীক্ষাগুলোতে দেখবি ইউজুয়ালি এই কোয়েশ্চেনগুলো কমন করে, কারণ স্কুলের টিচাররা বেসিক্যালি আর ওই তোর বারবার করে ওই কোয়েশ্চেন সেট করতে যায় না। হ্যাঁ, যা কোয়েশ্চেন আছে দেখবি ওইটাই এদিক ওদিক একটু হয়ে যায়, মেজর পার্ট তুই একই পাবি। ঠিক আছে, চল পরেরটা কোথায় আছে, ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর। ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর, কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স উইল ফর্ম অ্যান আইডিয়াল সলিউশন? এন হেক্সেন এন হেপ্টেন, অপশান 3, ঠিক আছে? ওকে, এ তো এন হেক্সেন হেপ্টেন জানি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15, অ্যাসারশন কি বলছে? অ্যাসারশন বলছে হচ্ছে দ্য বয়েলিং পয়েন্ট অফ 0.1 মোলার ইউরিয়া ইজ লেস দেন 0.1 মোলার কেসিএল সলিউশন। ইউরিয়ার বয়েলিং পয়েন্ট কেসিএল এর থেকে বেশি হবে না কম হবে? ইউরিয়ার বয়েলিং পয়েন্ট কেসিএল এর থেকে বেশি হবে না কম হবে? ইউরিয়ার বয়েলিং পয়েন্ট কম হবে। তার কারণ কি? কারণ ইউরিয়া ভাই ভাঙবে না, কেসিএল তো ভেঙে ছড়িয়ে যাবে, ছড়িয়ে সারফেসের উপর ছড়িয়ে আছে, জলকে কমিয়ে দিয়েছে। জলকে যদি কমিয়ে দেয় তাহলে বেশি টেম্পারেচার দিতে হবে জলকে বয়েল করতে হলে, মানে ইউরিয়ার বয়েলিং পয়েন্ট কম হবে, কেসিএল এর বয়েলিং পয়েন্ট বেশি হবে। অ্যাসারশন ঠিক। রিজন কি বলছে? সল্ট ওয়াটার কি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ স্পিসিস প্রেজেন্ট ইন দ্য সলিউশন। ঠিকই বলেছে, ঠিক আছে, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক। ওকে, চল তারপরে কোশ্চেন কত, কোশ্চেন নাম্বার 20। দেখে একই টাইপের কোশ্চেন বারবার সব স্কুলেই পাবি। 24 করেছি, কোশ্চেন নাম্বার 24-এর 2, রেড ব্লাড সেলস আরবিসি শ্রিঙ্ক হোয়েন প্লেসড ইন আ স্যালাইন ওয়াটার বাট সোয়েল ইন ডিস্টিল ওয়াটার। অবভিয়াসলি স্যালাইন ওয়াটারে দিলে আমার কি হবে? আচ্ছা, স্যালাইন ওয়াটারে দিলে কি আমার শ্রিঙ্ক করবে? না, স্যালাইন ওয়াটার মানে তো 0.84% NaCl সলিউশন, ওখানে তো যা ছিল তাই থাকবে। ওর থেকে হাইয়ার কনসেন্ট্রেশনে দিলে তখন আমার শ্রিঙ্ক করবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর সোয়েলটা হবে ভাই জলে দিলে, নর্মাল জলে দিলে সোয়েল হবে, ফুলে যাবে।